স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দশম সংসদের পুরো মেয়াদ পার করার তথ্য থেকে থেকে জানাচ্ছে আওয়ামী লীগ। এর বিপরীতে মেয়াদ ফুরানোর আগেই নতুন নির্বাচন আয়োজনে বাধ্য করার হুঙ্কার দিচ্ছে বিএনপি। কথার এই পাল্টাপাল্টি মাঠে না গড়ালে আপাতত তুষ্ট থাকবে জনতা। এসব নিয়ে আজকের আলোচনা পাঁচের প্যাচ। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত এইচ মোফাজ্জল করিম, আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন এবং এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সাংবাদিক সানাউল্লাহ লাবলু। স্বাগত আপনাদের। জনাব এইচ মোফাজ্জল করিম, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে আওয়ামী লীগ একটি বিষয় পরিষ্কার করেছে যে বড় কোনো চাপে না পড়লে বিএনপির দাবি করা সময়ে বা কখনোই 5 বছরের আগে তারা কখনোই নতুন নির্বাচন দিতে চায় না, দিবে না। তো এই যে চাপে পড়ার বিষয়টি, এই বিএনপি তাদেরকে চাপে ফেলার জন্য কতটা সক্ষম বা 20 দলীয় জোট তাদেরকে কি চাপে ফেলতে পারবে, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। তার মানে হচ্ছে কি যে আওয়ামী লীগ বা সরকার অন্তত একটু, আমার মনে হচ্ছে যেন একটু শিফট দেখা যাচ্ছে, বড় রকমের কোনো চাপে না পড়লে পরে। সেটা আমাদের বিশ্লেষণ, মানে এটা পরিষ্কার যে তারা নির্বাচন দেবে না, মানে 5 বছর মেয়াদ পূর্তির আগে এটি একদম ডেট ধরে তো পার্লামেন্ট বলেছে। একটা অনড় অবস্থান যদি আওয়ামী লীগ নেয় বা সরকার যদি নেয়, তাহলে তো আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে, এটা স্বাভাবিক। তার কারণ এটা এরা সরকারের কথাই যে বিএনপি বা বিরোধী দল মেনে নিবে এর কোনো মানে নেই, তো করতেই হবে। তার আলামতও দেখা যাচ্ছে। যে আন্দোলনের কথা বলা হয়েছে বহুদিন ধরে, তো সেই আন্দোলন শুরু হই করে শেষ পর্যন্ত হয়েই গেল বলা যেতে পারে। তবে হ্যাঁ, যেটা আওয়ামী লীগ বলছিল যে এটা, বা কোনো মাননীয় মন্ত্রীও বলেছেন যে কেমন নরম আন্দোলন দিয়ে, নরম কর্মসূচি দিয়ে শুরু হয়েছে। দেখুন, আমি তো মনে করি এই নরম কর্মসূচিটাই বোধহয় ভালো, কারণ এটা সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে এবং সংবিধান মতোই এই আন্দোলন শুরু হয়। এতে কোনো রকম সহিংসতা থাকে না। এখন এটা যদি কোনো বাধা বিপত্তির মুখে পড়ে, প্রবল উস্কানি যদি সরকারের পক্ষ থেকে আসে, সেটা বোধহয় বাঞ্ছিত হবে না। আপনার কাছে কি মনে হয়? আমাদের তো এটা পরীক্ষা করার কোনো উপায় নেই, তারপরে ওই প্রশ্ন করা যে বাংলাদেশে বেশিরভাগ জনগণই কি একটি নতুন নির্বাচন চায় খুব শীঘ্রই? আমি তো তাই মনে করি, এই জন্যই চায়। তার কারণ বেশিরভাগ জনগণ, আপনি যেটা বললেন, বেশিরভাগ জনগণ তো তার ভোটই দিতে পারেন নাই গত 5 নির্বাচন। বেশিরভাগ জনগণ ভোটও দিতে চাচ্ছে, তা ওতে ভোট দিতে যাচ্ছে, ওতে একটা নির্বাচন চায়। এবং সেই জন্যই আন্দোলনটা যেটা শুরু হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি যে গত 2টা কর্মসূচি গেল, একটা গাজাকে উপলক্ষ করে, আর আরেকটা হচ্ছে গিয়ে সম্প্রচার নীতিমালা নিয়ে গতকালকে যেটা হলো। খুশি হয়েছি কেন? যে এর মধ্যে কোনো সহিংসতা ছিল না, প্রথম কথা আন্দোলনকারীদের পক্ষ থেকে। দ্বিতীয়ত সরকারের পক্ষ থেকেও সহনশীলতার পরিচয় দেওয়া হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে এই সমস্ত আন্দোলনের দেশবাসীও খুশি থাকবে। এই ধরনের নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলা সম্ভব এবং সরকার আগামী নির্বাচন দিতে বাধ্য হবে, এরকম মনে করার যুক্তি খুব বেশি না। ঠিক তাতে যে একেবারে সরকার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। সরকার ভাববে যে ঠিক আছে, এইটাই যদি হয় তাহলে এইভাবেই কর্মসূচি চলতে থাকুক, এবং এভাবে করতে করতে 5টি বছর দেখতে দেখতেই চলে যাবে, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু অসুবিধা হয়ে যাবে যদি সরকার যদি এখানে একটু যদি ভুল করে বসে, বা বিরোধী দলের পক্ষ থেকে যদি শেষে কোনো রকমের, যে কোনো বিরোধী দলের মধ্যে তো অনেক রকমের অনেক ফ্যাকশন রয়েছে, তাদের তো অনেক সঙ্গী সাথী রয়েছেন, কোনো সঙ্গী সাথীর যদি আবার মেজাজ যদি খারাপ হয়ে যায়, তাহলে দেশবাসীর জন্য দুর্ভোগ, যেটা কিছুতেই কাম্য নয়। রাইট। প্রফেসর আনোয়ার হোসেন, আমরা দেখছি যে দশম সংসদের মেয়াদ পুরো করার বিষয়টি বারবারই সামনে আনছে আওয়ামী লীগ। এটি যেন অনেকটা মানে প্রশ্ন করার আগেই উত্তর বারবার চাপিয়ে দেওয়া, এটাকে এক ধরনের অস্বস্তির বহিঃপ্রকাশ, এবং অস্বস্তিটা কাটানো কি আওয়ামী লীগের মতো বড় দলের জন্য জরুরি? আপনার পর্যবেক্ষণ কি? আওয়ামী লীগ তো যদি বলেন যে সাংবিধানিক বাধ্যবাধকতা অথবা নির্বাচন, তারা তাদের মেয়াদ শেষ করেছে, নির্বাচন হবে, এবং সেই যে কোনোভাবেই হোক নির্বাচন হয়েছে এবং সেটার মেয়াদ 5 বছর। এখন প্রফেসর আনোয়ার হোসেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে ওই সময় বলা হয়েছিল যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, একাদশ সংসদ নিয়ে ইচ্ছা করলে আলোচনা শুরু হতে পারে, সেটা শীর্ষ পর্যায় থেকেও বলা হয়েছিল। হ্যাঁ, সেই কথাগুলো স্মরণ আছে। তবে যে কথাটা আপনি বলছিলেন, জিজ্ঞেস করছিলেন যে জনগণ কি ভাবছে, জনগণ কি এখন নির্বাচন চাচ্ছে? মোফাজ্জল করিম সাহেব অবশ্য বলেছেন যে নির্বাচন চাচ্ছে, কিন্তু আমার ধারণায় যে জনগণের ওই যে নির্বাচন চাচ্ছে সেটাতে ঠিক একমত হতে পারছি না। এই জন্যে যে
নির্বাচন তো তারা অনেক ভোট দিয়ে নির্বাচন করেছে। 5 বছর, এর আগের যে 5 বছর সেখানে কিন্তু বিপুল সংখ্যকই ভোট দিয়েছে এবং সেখানে পার্লামেন্ট ছিল, কিন্তু সেই পার্লামেন্ট তো খুব বেশি যে একটা কার্যকর হয়েছে তা নয়, কারণ বিরোধী দল সেই পার্লামেন্টে ছিল না এবং তারপরেও 5 বছর অতিক্রান্ত হয়েছে। আমার ধারণায় যে বিএনপি এবং তাদের জোট, তারা যে জনগণের পালসটা ঠিক মতো বুঝতে পারছে না এবং জনগণ কোনোভাবেই যে একটা নির্বাচন আবার করতে হবে, কারণ নির্বাচনের জন্যে যে আয়োজন, যে প্রস্তুতি, সেইগুলো তো বিশাল ব্যাপার এবং এখনই নির্বাচন করতে হবে তেমন কোনো প্রয়োজন জনগণের সামনে আপনি মনে করছেন যে তেমন কোনো প্রয়োজন এই মুহূর্তে জনগণের সামনে নাই? জনাব সানাউল্লাহ লাবলু, আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে মানে জনগণ কি মনে করে যে নির্বাচনটা হওয়া জরুরি বা একটি নিয়মতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে আমাদের যাওয়া খুব প্রয়োজন? এইটার বোধটা কি আছে মানুষের মধ্যে? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। আসলে জনগণ কি মনে করছে কি করছে না এটা বলা খুব কঠিন। মানে রাজনীতিবিদরা বা যারা বিভিন্ন দলের পক্ষে অবস্থান নেন তারা হয়তো বলতে পারেন একদিকে বা এদিকে। আমাদের পক্ষে আমরা যারা মোটামুটি চেষ্টা করি যে মানে এক ধরনের আদর্শিক জায়গা থেকে বা একটা নৈতিক অবস্থান থেকে কথা বলার জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে এখানে জনগণের অবস্থাটা আমরা তখনই জানতে পারবো যদি একটা আপনি জানেন যে মোটামুটি একরকম তথ্য আমরা পাই বছর শেষ দিকে কিছু মিডিয়া বা কিছু প্রতিষ্ঠান এক ধরনের জনমত জরিপ করে, সেখান থেকে এক ধরনের কিছু তথ্য আগাম তথ্য পাওয়া যায়। তো সেটার সময় হয়তো আরও 3-4 মাস পরে আসবে, তখন হয়তো কিছুটা আমরা মনোভাব জানতে পারবো। কিন্তু একটা কথা সত্যি যে এই 5ই জানুয়ারি নির্বাচনে অধিকাংশ মানুষ ভোট দিতে পারেনি। আপনি দিতে পারেননি, আমি দিতে পারিনি, প্রধানমন্ত্রী দিতে পারেননি, রাষ্ট্রপতি দিতে পারেননি, প্রধান বিচারপতি দিতে পারেননি, সেরকম একটা জায়গা। এবং সেই জায়গাতে নির্বাচন 2019 সাল পর্যন্ত এই সংসদকে টেনে নিয়ে যাওয়া, যখন নির্বাচন করেছিল তখন কিন্তু আওয়ামী লীগের দিক থেকে আপনি যেটা বলছিলেন যে সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছিল যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, এটা সংবিধান রক্ষার নির্বাচন, সুতরাং নির্বাচনের পরপরই আমরা আলোচনা করে বিষয়টা দিকে একটা সমাধানের দিকে যাব। সেই রকম একটা জায়গা থেকে সরে এসে তারা যখন এখন বলছে যে 2019 সাল পর্যন্ত তারা থাকবে, বলবে 5 বছর থাকবে, এটা ঠিক একটা আমার কাছে মনে হচ্ছে একটা অনৈতিক অবস্থান। মানে জনগণ কি পছন্দ করলো না করলো তার প্রতি জাস্ট আপনি যদি বলেন যে একরকম কোনো রকম বিকার না দেখানো, তার প্রতি কোনো শ্রদ্ধা না দেখানো, সম্মান না দেখানো। কারণ যেই রকম একটা নির্বাচন হয়েছে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসা, তারপরে বাকি কেন্দ্রগুলোতে কি ভোট হয়েছে আপনি জানেন, আমরা জানি। এবং তারপর পরই যেটা আমি বলি যে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ফেলিউরটা কোনটা? আওয়ামী লীগের সবচেয়ে বড় ফেলিউর হচ্ছে 2008-এর নির্বাচনের পরে 2013 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, মানে এই সংসদ নির্বাচনের আগ পর্যন্ত যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন হয়েছে, সব কিছু মিলিয়ে একটা বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে একটা নতুন জায়গায় উন্নীত হয়েছিল। যে আমরা মনে করেছিলাম যে ভোট ডাকাতি, চুরি, ছিনতাই বা জাল ভোট এগুলো আমাদের অতীতের বিষয় হয়ে গেছে। আমার মনে আছে কোনো কোনো সংসদ নির্বাচনে, উপনির্বাচনে 100টা জাল ভোটেরও নজির পাওয়া যায়নি। কোনো একটা সিটি কর্পোরেশন নির্বাচনে 100টা জাল ভোটের নজির পাওয়া যায়নি। ফলে ওই নির্বাচনগুলোকে আমরা দেখেছি যে এই নির্বাচনগুলো যে কোনো উন্নত দেশের উন্নত মানে গণতন্ত্রের নির্বাচনের সমপরিমাণে। সেই জায়গা থেকে আমরা কিন্তু প্রচণ্ডভাবে পিছু উঠে গেছি। 5ই জানুয়ারি নির্বাচন, তারপর পরে যে উপজেলা নির্বাচন হয়েছে, যাচ্ছে তাই ধরনের নির্বাচন, ভোট কেন্দ্র দখল থেকে আরম্ভ করে সবকিছু আমরা এই বিষয়ে নিশ্চয়ই আমরা আরো কথা বলবো। আমার একটু শুধু একাডেমিক ইন্ডাস্ট্রি আপনার কাছে জানার ইচ্ছা যে আওয়ামী লীগ যদি মেয়াদ পূর্ণ করার আগে আবারও নির্বাচন দেয়, সেই নির্বাচনে বিএনপির আসা না আসাটা কি আরো মানে বিএনপি কিভাবে আসবে বা আসবে কিনা, মানে কি আবারও এটা খুব মানে ভালো প্রশ্ন করেছেন এবং এটা মানে আগাম উত্তর দেওয়াটা খুব কঠিন। তবে আমি মনে করি যে বিএনপি যেহেতু গণতান্ত্রিক রাজনৈতিক দল, আপনার মনে আছে যে আপনি হয়তো তখন মানে বয়স অনেক কম, 1986 নির্বাচন এরশাদ সাহেব মানে সামরিক শাসনের অধীনে একটা নির্বাচন দিয়েছিলেন এবং যে নির্বাচনে দুটো জোট ছিল, 15 দলীয় জোট, 7 দলীয় জোট। এবং সেই জোটের নির্বাচনে প্রচন্ড রাজনৈতিক, আমরা তখন ছাত্র, আমরা রাজপথে স্বৈর শাসন বিরোধী আন্দোলন করছি। সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল যোগ দিয়েছিল, বিএনপি 7 দল যোগ দেয়নি শেষ মুহূর্তে এসে, এবং সবকিছু ঠিকঠাক ছিল। শেষ মুহূর্তে বিএনপি সেই নির্বাচন থেকে পিছিয়ে আসে এবং
সেই 15 দলকে ঠেকাতে এরশাদকে যেই রকম গলদঘর্ম হতে হয়েছিল, এবং পুরো দুনিয়া, দেশ, জাতি পরিষ্কার হয়ে গিয়েছিল যে নির্বাচনে কি পরিমাণ ডাকাতি হয়েছিল। সেই জায়গাটাতে এরশাদের একটা চরম নৈতিক পরাজয় হয়েছিল। আমি মনে করি যে বিএনপি যদি ওইরকম একটা অবস্থানে থেকেও নির্বাচনে আসে এবং সেই রকম নির্বাচনে যদি তারা প্রমাণ করতে পারে যে তাদের নৈতিক জয়টা, আমি মনে করি সেটা তাদের জন্য মোটেও পরাজয় না। তার মানে এবং তখন মানুষ কিন্তু কনভিন্স হবে যে আওয়ামী লীগের অধীনে বা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু। এটা আমি একটা থিওরিটিক্যাল বিষয়, আপনি থিওরিটিক্যালি জানতে সেই জায়গা থেকে বললাম। তবে আমি মনে করি এটা আলোচনা করে, সমঝোতা করে একটা স্থায়ী আগামী 2, 3, 4, 5টা নির্বাচনের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে যে কোন ধরনের নির্বাচনী ব্যবস্থার অধীনে আগামী নির্বাচনগুলো হবে, আওয়ামী লীগ বিএনপি একসাথে বসে ঠিক করে একটা নির্বাচন আমি মনে করি হওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ জানাই মফিজুল করিম। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপির পক্ষ থেকে বা 20 দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন দাবি করা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন দাবি তোলা হচ্ছে, কিন্তু নির্বাচনটা কিভাবে হবে, নির্বাচনটা হলে তারা অংশ নিবে কিনা বা তারা কিভাবে দেশ চালাতে চায় সেই সংক্রান্ত কোন রকম কোনো স্পষ্ট কিন্তু আমরা দেখি না। যেমন সম্প্রচার নীতিমালা তারা কিরকম করে করতে চায়, বাজেট তারা কিরকম করে করতে চায়, এগুলি কিন্তু আমরা কখনো দেখি না। আপনার কাছে কি মনে হয় এটা বিরোধী দলের ভূমিকায় ঠিক অবস্থানে আছে বিএনপি বা 20 দলীয় জোট? দেখুন, আসলে কিন্তু বিএনপির অবস্থান যেটা 5ই জানুয়ারির আগে যেটা ছিল, সেখান থেকে নির্বাচন ভিজাভিজ নির্বাচন আর কি, নির্বাচন সংক্রান্ত ব্যাপারে অবস্থানের নড়চড় তেমন একটা হয়নি বা হবে না। এজন্য হবে না আমি মনে করি তাদের তো দাবি একটা যে একটা নিরপেক্ষ দলীয় সরকারের অধীনে যেন নির্বাচন হয়, যে সরকার দেশ চালাচ্ছেন তাকে ক্ষমতায় রেখে এই নির্বাচন হলে আমরা যাব না। এটা কিন্তু এখন পর্যন্ত বিএনপি বলে নাই। এমনকি মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য তারা থাকলেও সেটা নিরপেক্ষ নির্দলীয় সরকার এটা তো গত ইয়েতেই বলা হয়েছিল, আগে বলা হয়েছিল। অতএব এই ব্যাপারে আগে সরকারকে সুস্পষ্ট একটা, জনগণের কাছে সুস্পষ্ট একটা বক্তব্য তুলে ধরতে হবে যে না, ওই এমন কোনো নির্বাচন করব না যে নির্বাচনে দেশের 95% জন লোকই অংশগ্রহণ করে না, সেটা যাব না। এবং একটা যাতে নিরপেক্ষ নির্দলীয় সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়, সেরকম নির্বাচনই আমরা করব, এরকম ধারণা যদি সরকার দেন তাহলে নিশ্চয়ই বিএনপি যোগদান করবে। কারণ সরকার যদি আবার এরকম করে যদি ভুল পাল্টান যে কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা একটা নিয়ম রক্ষার একটা সাংবিধানিক দায়িত্ব, না আপনি যদি ভুল পাল্টানোর কথা বলেন তাহলে কিন্তু বিএনপিও ভুল পাল্টেছে এটা বলতে হবে। কারণ বিএনপি সে সময় কিন্তু সেই কথাটাকে অস্বীকার করেছিল, সেই কথাটাকে রিফিউজ করেছিল, আমি যদি সঠিক শব্দটা বলতে চাই, যে একাদশ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে, আপনারা নিয়মতান্ত্রিক নির্বাচন আমাদেরকে করতে দেন, আমরা একাদশ নির্বাচন নিয়ে কথা বলি। বিএনপি কিন্তু নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে, লাগাতার অবরোধ করে রেখেছে, বলেছে যারা নির্বাচনে যাবে তাদের ক্ষতি হবে, এবং সেটা তারা করে দেখিয়েছে। দেখুন সেটা কি তারা সেইটাও তো আমরা অবস্থান পাল্টানো বলতে পারি। আমি সেই ফর আর্গুমেন্টস সেক বলছি না, আমি ঠিক আছে 5ই জানুয়ারির পরে কিন্তু অবস্থা অনেক বদলেছে এই অর্থে বদলেছে যে 5ই জানুয়ারির পরে এখন জনসাধারণ মূল্যায়ন করবে, দুই পক্ষকেই মূল্যায়ন করবে যে কারা কথা দিয়ে কথা রাখেনি, কারা একটা ছলে বলে কৌশলে আচ্ছা ঠিক আছে আমরা কোনো রকম করে নির্বাচনটা করে ফেলি, ক্ষমতায় চলে যাই, তারপরে বাকি সবকিছু যা ওয়াদা করেছি প্রতিশ্রুতি দিয়েছি এগুলো বুড়িগঙ্গায় ফেলে দিলেই চলবে, এরকম কারা করলো না করলো। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যেটা লক্ষ্য করছে যে এটা নাকি নির্বাচিত সরকার বলা হচ্ছে, অথচ এখানে তো আমি তো ভোট দিতে পারি নাই, এই যে আমরা 4 জন বসে আছি বোধহয় কেউই বোধহয় ভোট দিতে পারি নাই, তাহলে এটা নির্বাচন, এগুলা জিনিস মানুষ লক্ষ্য করছে। তাহলে আমরা একটা বিরতি নিচ্ছি। প্রফেসর আনোয়ার হোসেন, এই বিষয়ে আপনার একটু বক্তব্য শুনে আমরা পরবর্তী প্রশ্নে যাব। একটা বিরতি নিয়ে ফিরে আসি। যে আপনারা নিশ্চয়ই বলার থাকবে যে আমরা আসলে ভোট দিতে পারি না, তাহলে এটা কিসের নির্বাচন, কিসের গণতন্ত্র এবং কিসের কি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। প্রফেসর আনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে কিছু বিষয় জনাব সানাউল্লাহ লাবলু তুলে ধরলেন, মফিজুল করিম সাহেব তুলে ধরলেন, এই বিষয়ে আপনার। দেখুন, একটা ওই যে নির্বাচনও তো একটা যুদ্ধের মতোই। সেখানে রাজনৈতিক দলগুলো সেই যুদ্ধে অংশ নেয় ক্ষমতায় যাবার জন্য অথবা কাউকে ক্ষমতা থেকে নামাবার জন্য। তো সেই যুদ্ধে কিন্তু বিএনপি এবং তার জোট পরাজিত হয়েছে। এবং আপনি ঠিকই বলেছিলেন যে নির্বাচনের আগে তাদের যে আন্দোলন এবং তাদের যে ঘোষণা সেগুলো দিয়েও কিন্তু তারা সেই নির্বাচনে পরাজিত হয়েছে। এবং এ কথাও বলা যায় যে তাদের যে ভবিষ্যৎবাণীগুলো ছিল যে এই সরকার টিকবে না, এই সরকারের বৈধতা পাবে না, এই সরকার আন্তর্জাতিকভাবে একেবারে একঘরে হয়ে যাবে,
সেই কোনোটাই কিন্তু হয়নি। জনগণও এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেনি এবং আন্তর্জাতিক যে শক্তি সেখানেও আমরা এই একটা লেজিটিমেসি। তার মানে স্যার এটা বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগের ছল বল কৌশল কাজে লেগেছে? অবশ্যই কাজে লেগেছে এবং রাজনীতিতে সেই বিষয়গুলো তো আছে। জি, মানে যেহেতু যুদ্ধ বলছিলেন আপনি, যেভাবেই পারি শত্রুকে দমন করা, যত রকম কৌশল অপকৌশল, যদি হ্যাঁ রাজনীতির মধ্যে তো অপকৌশলও আছে এবং সেই অপকৌশলগুলো মুখ্যত আমরা দেখেছি যখন বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ হয়েছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় এসছে, এবং সেই সময় অপকৌশলগুলোর মাত্রা আমরা বেশি দেখেছি। কিন্তু আমরা সেই অবস্থাটা চাই না। আমরা চাই যে বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক ধারা থাকুক এবং বাংলাদেশের যে রাজনীতি সেখানে সেটা যুদ্ধক্ষেত্র হোক, কিন্তু সেই যুদ্ধক্ষেত্রে একটা যেন ফেয়ার প্লে হয়। এখন ফেয়ার প্লের জন্য আওয়ামী লীগ সরকার যেটা করেছে, আমাদের সংবিধানের সাথে যে সাংঘর্ষিক যে তত্ত্বাবধায়ক সরকার, সেই বিধানকে তারা নাকচ করে দিয়েছে এবং সেটা বৈধভাবেই করেছে, কারণ সংসদে তাদের 3/4 তাদের সদস্য ছিল এবং সেই জন্য তারা করতে পেরেছে। এবং এইটা কিন্তু করেছে শুধু তাদের জন্য নয়, এটা কিন্তু সংবিধানে থাকবে এবং এটা যখন বিএনপি যদি ক্ষমতায় আসে সেই দলীয় সরকারের তত্ত্বাবধানেই কিন্তু নির্বাচন হবে। এবং সেখানে যে করণীয়, যেটা মুফাজ্জল করিম সাহেব বললেন যে আওয়ামী লীগ বিএনপির অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই, তারা সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। এখন এই যদি হয় অবস্থান তাহলে কি প্রয়োজন পড়েছে আওয়ামী লীগ বর্তমান সরকারের সেই নির্বাচন দেবার? কোনো প্রয়োজন তো পড়ে না। এটা প্রয়োজন পড়ে না, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি 5 জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই, প্রধান বিরোধী দলগুলো অংশ নেয় নাই, সেটা ধরেও যদি নেন, আমরা এই সরকার আমলে যে উপজেলা নির্বাচনগুলি দেখলাম, স্থানীয় সেই নির্বাচনগুলি থেকে স্যার আপনি খুশি? যে আপনার কাছে মনে হয়েছে খুব ভালো নির্বাচন হয়েছে এবং আপনি খুব আস্থা পাচ্ছেন যে এই নির্বাচন? সেই নির্বাচনগুলোতেও দেখুন যে সেখানে যে বিরোধী দল তারা কিন্তু ভালোই করেছে, তারা কিন্তু খুব খারাপ যে করেছে। এবং আমাদের দেশে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের যে ভোটের যে ভাগাভাগি, সেটা যদি আমরা বিচার করি তাহলে কিন্তু সেই বিচারেও দেখব যে সেই নির্বাচনগুলো যে একেবারে মানে জনগণ সেখানে ভোট দিতে পারে নাই কিংবা বিশাল ভোট ডাকাতি হয়ে গেছে, ব্যাপারটা সেরকম নয়, সেখানে প্রতিনিধিত্ব পেয়েছে। মোট কথা হচ্ছে যে আরো তো উন্নত করা যায় এবং আমরা কি উন্নতির দিকে যাচ্ছি আসলে? আমাদের কার্ভটা কি ঊর্ধ্ব? আমার কাছে তো মনে হচ্ছে সব বিচারেই কিন্তু সেটা আমরা সামনের দিকে এগুচ্ছি। আমি একদম নিরপেক্ষ বিচারে, আমার নিরপেক্ষ বিচারে আমি কি এই জন্য পক্ষপাত আমি আসলে আমি তো বলবো না যে আমি কোনো পক্ষপাত করছি, কারণ আমি যেটা দেখছি সাদা চোখে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বর্তমান সরকার যে বিভিন্ন ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে সংসদীয় গণতন্ত্রকে কিভাবে একটা স্থায়ী মানে শেকড় এখানে প্রথিত হয় সেই ব্যাপারে কিছু পদক্ষেপ। এখন সেই পদক্ষেপগুলোকে ভুল মনে হতে পারে, যেমন আমাদের যে বিচারপতিদের অভিশংসনের ব্যাপারটি তারা নিয়ে আসছে, যেটা হয়তো 16তম সংশোধনীর মধ্য দিয়ে আসবে, এ ধরনের ব্যাপার আছে। কিন্তু যদি নিরপেক্ষভাবে বিচার করি তাহলে একের পর এক যে পদক্ষেপগুলো সরকার নিচ্ছে বিভিন্ন প্রশ্নে, সেগুলোকে আমার কাছে কিন্তু মনে হয় যে বাংলাদেশে গণতন্ত্রকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্যই সেই পদক্ষেপগুলো, এবং সেটা শুধুমাত্র এই একটা তাৎক্ষণিক কিংবা কয়েক বছরের ব্যাপার নয়, এটা হচ্ছে একটা দীর্ঘ প্রক্রিয়া এবং সেই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফলাফল খারাপ হবে না। আমি অবশ্য স্যার আপনার সঙ্গে একমত হতে পারলাম না, আমি জানি না আমাদের অন্য আলোচকরা একমত হবেন কিনা। জনাব সানাউল্লাহ আবদুল, আমি একটু অন্য প্রসঙ্গে কাছে আসি যে এই যে নির্বাচন হবে কি হবে না এই নিয়ে যে আন্দোলন চলছে বা চলছে না, সেক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা আপনি কিভাবে পর্যবেক্ষণ করেন বা কিভাবে বিশ্লেষণ করেন? গণমাধ্যম কি ভূমিকা রাখছে আসলে? গণমাধ্যমের ভূমিকা তো আসলে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে গণমাধ্যম তো ঘটনার পিছনে মানে অনুসরণ করে, কোনো সময় সহায়ক ভূমিকা পালন করে কোনো না কোনো পক্ষে, সেই ক্ষেত্রে আর কি জনমত। এখন আপনি নিজেও জানেন, আমরাও জানি যে দেখেন কতগুলো জায়গায় গত মানে 40 বছরে মানে স্বাধীনতার পর থেকে আমরা দেশে গণতন্ত্রের বলেন, প্রতিষ্ঠানগুলোর অবস্থা বলেন, এই ক্ষেত্রে যেটা দেখে আসছি, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র কিন্তু পাইনি, তাই না? আপনি এমনও যদি বলেন যে 90-এর সামরিক অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পরে যখন আমরা স্বৈর শাসনকে হটিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরে আনলাম, আমরা যে আশাগুলো করেছিলাম এবং একে একে প্রতিষ্ঠানগুলো নানাভাবে গড়ে তোলার চেষ্টা হয়েছিল, আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠান ঠিক মতো গড়ে তুলতে পারিনি। আজকেও আপনি দেখবেন যে আজকেও মানে দুদক মানে চেয়ারম্যানের একটা বক্তব্য আছে যে দুদক ঠিক তার কাঙ্ক্ষিত মাত্রায়
ওনারা একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে, কাঙ্ক্ষিত মাত্রায় কাজ করতে পারছে না। এবং এই কাঙ্ক্ষিত মাত্রায় কাজ করতে না পারার পিছনে মূল কারণটা কি? মূল কারণটা আপনিও জানেন, আমিও জানি, মূলত রাজনৈতিক হস্তক্ষেপ। আপনার মনে আছে যে 2001-2006 শাসন আমলে বিএনপি একরকম চাপের মুখে পড়ে দুদক করেছিল। তখন আপনিও সরাসরি সাংবাদিকতায় মানে জড়িত ছিলেন, রিপোর্টিং এ ছিলেন, আমিও সংবাদপত্রের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলাম। আপনার মনে আছে সেই সময়টা আমরা দুদককে কিভাবে এক্সপোজ করেছি, হ্যাঁ? এবং সেই দুদকের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে কিন্তু আমরা চেয়েছিলাম একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন যাতে দাঁড়ায়, তার জন্য লড়াই করা। আমরা মিডিয়া কিন্তু এক ধরনের গণতন্ত্রের পক্ষে সহায়ক ভূমিকাগুলো পালন করেছি। এইভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে ব্যুরো থেকে কমিশন হওয়ার জন্য আসলে মানে মূলত মিডিয়াই কিন্তু বড় রোলটা প্লে করেছে। এবং সেই ফলাফলটা আমরা কখন এসে পেয়েছিলাম? তত্ত্বাবধায়ক সরকার আমলে, যেই সরকারকে কিন্তু এখন উঠতে বসতে দেখবেন যে আমাদের নাগরিকরা, বুদ্ধিজীবীরা গালি দেন। না লালু ভাই, এইটা একটু গালি খাওয়ার কাজও আছে। সেই সময় দুর্নীতি দমন কমিশনও অনেক পিক এন্ড চুজের কাজ করেছে। আমাকে ধরেছে, আপনাকে ধরে নাই, আপনাকে ধরেছে, ওনাকে ধরে নাই। সেটা নিয়ে আপনার সাথে আমার কোনো ভিন্নমত নাই। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সেখানে সেই সরকারের যে অবস্থান ছিল, সেই সরকারকে আমরা সবসময় দুইটা অংশে দেখেছি। একটা অংশে ছিল বেসামরিক সরকার, একটা অংশে ছিল সামরিক সরকার। এবং সামরিক সরকারের অনেক কাজকে, অধিকাংশ কাজকে আমরা এন্ডোর্স করি নাই, বেসামরিক সরকারের অনেক কাজকে আমরা এন্ডোর্স করেছি। এবং সেইখানে চেষ্টা ছিল অনেক অনেক, মানে আপনি যদি বলেন যে অনেক খারাপ কাজ হয়েছে, কিন্তু মজার ব্যাপার দেখেন সেই খারাপ কাজগুলো কিন্তু পরবর্তীতে যে রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এন্ডোর্স করেছে। তারা কিন্তু এগুলোকে বিরুদ্ধে বিনয়ের সাথে আপনি দ্বিমত প্রকাশ করতে হচ্ছে, কারণ বলি স্যার এখানে বসে আছেন 23 আগস্ট খুব নিকটবর্তী। এরকমই একটি ঘটনা মানে যে যারা করাতে পারে, যারা করতে পারে, আমি কিন্তু এটা নিয়ে ভিন্নমত করি না। আমি আপনাকে যেটা বলেছি, এবং আমাদের গণযোগাযোগ সাংবাদিকতা সেটা কি হয়েছিল, সেটা কারা করেছিল, সেটা কি বেসামরিক সরকার করেছিল, সেটা কোথা থেকে হয়েছিল? সেই সময় সরকারটা পুরোপুরি সামরিক সরকারই ছিল। রাইট, সেই প্রসঙ্গটাই দেখুন যে ওই সময়ে যেমন হাসান মাসুদ চৌধুরীর কথা আমার মনে আছে। আমি আমার যে জবানবন্দি সেখানে কথা বলেছি যে তিনি সেই ফাইল নিয়ে বিচারপতিদের ঘরে ঢুকে পড়ছেন, তার আয়করের ফাইল। সুতরাং যোগাযোগটা বুঝতেই পারছেন কি তারা না, সেটা নিয়ে আসলে আমরা হয়তো লাভলু ভাইয়েরও খুব বড় দ্বিমত নাই, কারণ লাভলু ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই নিয়ে কথা বলেছেন। কিন্তু যেটি তিনি বলতে চাইছিলেন যে আসলে গণতান্ত্রিক সরকারের থেকে মনে হয় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, যেটা বলতে দেখেন, আপনি যদি বলেন সেই সময় অন্ততপক্ষে দুদককে আমরা কিছুটা স্বাধীনভাবে কাজ করতে দেখেছি। আপনি হতে পারে যে আপনি পিক এন্ড চুজ, এই পিক এন্ড চুজ কিন্তু আরো বেশি প্রকট এখনকার আমলে, এই পিক এন্ড চুজ কিন্তু আরো বেশি প্রকট রাজনৈতিক সরকারের আমলে। আপনি যদি বলেন না, দুদকের প্রতি আমার তখন আস্থা ছিল না, লাভলু ভাই তখন আমার আস্থা ছিল না, কারণ হচ্ছে যে সরকারে আপনি যেই মামলাগুলো নিয়ে এখন সরকার, এখন রাজনৈতিক সরকার বড়ভাবে অগ্রসর হচ্ছে, আপনি যদি বলেন তারেক রহমানের মামলা কার আমলে করা হয়েছিল, সেই মামলাগুলো না সেই সময় করা, সেই আমলে আপনি যদি বলেন যে যেই সুফলগুলো নিয়ে, যে যার সুফল নিয়ে এখনকার রাজনৈতিক সরকার আগাচ্ছে। লাভলু ভাই, আপনার কাছে অনেকবার শুনেছি তাদের আসলে মূল প্রতিপক্ষই ছিল রাজনীতিবিদরা। আপনি বারবার এটা বলেছেন, সেজন্য রাজনীতিবিদরাই কিন্তু তাদের প্রতিপক্ষ। রাজনীতিবিদদের যত ভাবে ইয়া করা যায়, এটা নিয়ে কোনো ভিন্নমত নাই। কিন্তু একটা জায়গায় ছিল রাজনীতিবিদরা, আপনি যেমন বললেন প্রতিপক্ষ, এটা কারো কারোর মধ্যে থাকতে পারে, কিন্তু আমি যদি জানি ফখরুদ্দিন সাহেবের বা বেসামরিক সরকার যারা ছিল তাদের কাছে পরিষ্কার ছিল তারা 2 বছরের বেশি একদিনও ক্ষমতায় থাকবেন না, এবং তারা চেষ্টা করেছিলেন কিছু প্রতিষ্ঠান গড়ে তুলতে। তাদের কারণেই আপনি যদি বলেন, আপনাকে দেখতে হবে, স্বীকার করতে হবে, নির্বাচন কমিশন, আপনি এরকম একটা নির্বাচন কমিশন কিন্তু সাম্প্রতিক সময় আর পাননি। তত্ত্বাবধায়ক সরকার সেই সময় যে নির্বাচন কমিশন করেছিল, এবং যে নির্বাচন কমিশন কিন্তু মাথা উঁচু করে কাজ করে গেছে। আপনি সেই সময়ে আরো কিছু প্রতিষ্ঠানের কথা বলতে পারেন, আপনি দেখবেন যে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকভাবে দাঁড়িয়ে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে আমরা রক্ষা করতে পারিনি। এবং এটাকে যে এগিয়ে নেওয়া আমার খারাপ লাগার জায়গাটা কেন আমরা বলি, কেন আপনি তুলনা, আজকে অনেক লোক বলে যে, মানে আপনি যদি বলেন, একটু ছোট্ট করে বলি, এটা যদিও আমি মনে করি না, অনেকে বলে যে আইয়ুব খানের আমলে যে পারিবারিক কি বলে মুসলিম পারিবারিক আইন হয়েছিল, তারপরে আমরা এই পর্যন্ত গত কত বছর, 50 বছরে একটু আগাতে পারিনি। সত্যি কিনা বলেন আপনি? এর চেয়ে কি একটু মুসলিমদের, মানে আপনি পারিবারিক উত্তরাধিকার আইনে কি আপনি একটু আগাতে পেরেছেন? আপনি নারীদের কি একটু আগাতে পেরেছেন? এবং এটা যখন মানুষ বলে তখন দুঃখটা লাগে। ওটাও ঠিক যে ওই পারিবারিক আইন করলো বলে বা দুই একটা ভালো ভালো কাজ করলো বলেই যে সামরিক শাসন, না সেটা কিন্তু না, সেটা কিন্তু না, স্বীকৃতি দেন, ঠিক আছে। এবং যে কারণে আনোয়ার স্যার যেটা বললেন
যে এই সরকারের যে কিছু কিছু ভালো কাজ করেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কোন সরকারের Right. ভালো কাজগুলো অস্বীকার করা অস্বীকার করা উচিত যাবে নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভালো কাজগুলো মনে করুন এই সরকার করে যাচ্ছে, বা তত্ত্বাবধায়ক সরকারও যদি কিছুটা ভালো করে থাকে, আপনার কথায় যেটা আমি আপনার সঙ্গে একমত, নিশ্চয়ই কিছু কিছু ভালো কাজ করেছে। পরবর্তী কোনো সরকার এসে যদি আবার রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে নষ্ট করে। সেগুলো যদি নষ্ট করে যায়, উদাহরণ এই যে অভিশংসনের কথা বলা হচ্ছে, যত কথাই বলুন না কেন শেষ কথাটা হচ্ছে কি, অভিশংসন আর কিছুই নয়, ওখানে হস্তক্ষেপ করা হবে। এখনই পরোক্ষভাবে করা হচ্ছে, তখন ওই হুমকি থাকবে, এবং ওই যে বলে যে ডেমোক্লিসের তরবারি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন জনাব মোফাজ্জল করিম। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো অভিশংসনে আপনি কথা অবশ্যই বলবেন। এই মুহূর্তে যখন অভিশংসন আইনটি কার্যকর নয়, যখন এই ষোড়শ সংশোধনী হয়নি, তখন বিচারপতিদের ইমপিচমেন্টের দায় মানে ক্ষেত্রে নির্বাহী বিভাগের কতটা ভূমিকা বা কতটা হাত রয়েছে, সেটাও যদি আপনি একটু বিশ্লেষণ করতেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব মোফাজ্জল করিম, আপনি বলছিলেন অভিশংসন বিষয়ে আপনার বক্তব্যের কথা। আমি শুধু জানতে চেয়েছিলাম যে অভিশংসন আইনটি কার্যকর হওয়ার আগ পর্যন্ত বা সংশোধনী না হওয়া পর্যন্ত এই অভিশংসনটি ক্ষেত্রে নির্বাহী বিভাগের দায় কতটা আছে বা নির্বাহী বিভাগের কতটা ভূমিকা রয়েছে? সংবিধান মতো তো সেখানে নির্বাহী বিভাগের বা নির্বাহী কর্মকর্তার কোনো রোল নাই, কোনো কিছু করার কথা নয়। ওখানে তো পরিষ্কার সংবিধানের 96 ধারাতে বোধহয় পরিষ্কারভাবে বলা আছে কিভাবে অভিশংসন হবে। না, রাষ্ট্রপতির আদেশে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হইবে, কিন্তু রাষ্ট্রপতির আদেশ তো প্রধানমন্ত্রীর পরামর্শই করতে হবে। রাষ্ট্রপতি তো কোনো কিছু করতে পারবে না। যেটা আছে দেখুন আপনি, যে আমি 96 আমার কাছেও আছে, নিয়ে এসেছি আমি, কারণ এটা খুবই প্রাসঙ্গিক আজকাল। জি জি। এখানে তো স্যার আমি কি একটু পড়ে শোনাবো? 5 নাম্বার ক্ষেত্রে আছে হচ্ছে যে বিচারকদের মানে ক্ষেত্রে, যে ক্ষেত্রে কাউন্সিল মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে 96(5), যে ক্ষেত্রে কাউন্সিল অথবা অন্য কোন সূত্র হইতে প্রাপ্ত তথ্যে রাষ্ট্রপতির এইরূপ বুঝিবার কারণ থাকে যে কোনো বিচারক শারীরিক বা মানসিক অসমর্থের কারণে তার পদের দায়িত্ব সঠিকভাবে পালন অযোগ্য হয়ে পড়তে পারেন অথবা গুরুতর অসতের জন্য দোষী হইতে পারেন, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি কাউন্সিলকে বিষয়টি সম্পর্কে তদন্ত করিতে উহার তদন্ত ফল জ্ঞাপন করিবার জন্য নির্দেশ দিতে পারেন। এই যে রাষ্ট্রপতির এইরূপ বুঝিবার কারণ আর এইরূপ ফল জ্ঞাপন করার জন্য নির্দেশ দিতে পারা, সেইটাও প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শের সাথে সত্য সাপেক্ষ আমাদের সংবিধান অনুসারে। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে যেটা, সেটা তো আপনি পড়লেন যে কাউন্সিলের মূল দায়িত্বটা হচ্ছে কাউন্সিলের, যে একটি তদন্ত, কাউন্সিল এটা তদন্ত করবে, তদন্ত ছাড়া হবে না। জি, আপনি যদি এই অভিশংসনের সেক্ষেত্রে একটি তদন্তের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে একটি তদন্তের কথা বলা হচ্ছে, কিন্তু কারা তদন্ত করবে সেটা এখনো বলা হয় না, আইন করে এটা বলা হবে। হ্যাঁ, এবং সেটা নিশ্চয়ই ওখানে আবার ওই মাননীয় সংসদ সদস্যদের দিয়ে একটা কমিটি ইত্যাদি করা হবে এবং তাদের অভিপ্রায় অনুযায়ী হবে। এখন যদি কোনো বিচারপতিকে যদি আমি সরাতে চাই কোনো রাজনৈতিক কারণে বা কাউকে পছন্দ করি না, তাহলে তো আর বিচারপতিদের বা প্রধান বিচারপতি তার তো আর কোনো রকমের ভূমিকা আর থাকছে না। গণতান্ত্রিক রাষ্ট্রে থাকার কথা না বিচারপতিদের। তো আপনার গণতান্ত্রিক রাষ্ট্রেই তো এই সংবিধানটি প্রথম প্রণীত হয়েছিল, জি কেমন, তো সেখানে সেজন্য সেটা অভিশংসনের নিয়ম ছিল, এই তো হয়েছিল, তো অভিশংসনের নিয়ম ছিল। তো পরে তো এই গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাকে তুলে দিয়ে আবার সেটা ওই সুপ্রিম জুডিশিয়াল। অতএব গণতান্ত্রিক রাষ্ট্রের মানে চেহারা মাঝে মাঝে পাল্টায়, যে ইয়ে হয়, এটা ঠিক কথা। কিন্তু আমাদের বাস্তব সত্য যেটা, যে এখানে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এখানে এখন কেউ কাউকে বিশ্বাস করা বড় কঠিন, এবং দেখা যাচ্ছে আলামত যা দেখা যাচ্ছে সবকিছু দলীয়করণ করে যেন একদিকে চলে যাচ্ছে, যে সবকিছু আমি নিয়ে নিব, সেটা আপনার জুডিশিয়াল সিস্টেমটাই হোক বা ধরুন প্রশাসনিক ব্যবস্থাপনাই হোক বা নির্বাচন হোক, সব কিছুই আমার সুবিধা মতো করে রাখবো, তারপরে আর কাউকে খেলতে দিব না। এটা তো ঠিক না। এটা হলে পরে তো আপনার মনে হয় যেন ওই আপনার সরকার ঠিক করে ফেলেছে যে যত রকমের ওই যেটা আপনি বলছেন অপকৌশল ইত্যাদি আমরা প্রয়োগ করে এমনভাবে স্টেজটাকে সাজিয়ে রাখবো এখানে আর কেউ এসে উঠতে পারবে না। এবং যে যত সমালোচনাই করো দেশে বিদেশে যেখানেই করো না কেন, বকো আর ঝোঁকো, কানে দিয়েছে কুলো, মারো আর ধরো, পিঠে বেঁধেছি কুলো, এরকম একটা অবস্থার দিকে সরকার নিয়ে চলে যাচ্ছেন দেশটাকে। এটা তো ঠিক না। এবং এর জন্য
যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে হবে যে প্রধান বিরোধী দল বা বিএনপি নেতৃত্বাধীন জোটেরও অনেকখানি দায়ী রয়েছে। দায় তো তারা পরে এক পরে। প্রশ্নে দ্বিতীয়বার পরীক্ষা দিতে কিন্তু চাচ্ছে। ওকে, সেটা তো পরে, কিন্তু এখন বাস্তব সত্যটা হচ্ছে কি দেশ চালাচ্ছে একটি সরকার চালাচ্ছে, এবং সেই সরকারটি হচ্ছে আওয়ামী লীগের সরকার বা তার সঙ্গী সাথীদের নিয়ে। সেখানে একটি কিন্তু আমাদের তথাকথিত বিরোধী দলও একটা রয়েছে সংসদের মধ্যে, এবং তথাকথিত বিরোধী দল এটা একটা কোট আন কোট হাস্যকর একটা সংগঠন বলুন বা এনটিটি আর কি। এই ধরনের নিয়ে আপনি যদি মনে করেন যে গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত করবেন, এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো স্থায়িত্ব পাচ্ছে। স্যার, একাডেমিক ইন্ডাস্ট্রি আপনার কাছে একটা শেষ প্রশ্ন করি। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে বিএনপি যদি আজ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই হোক, একটি নিরপেক্ষ নির্বাচন হোক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং ধরা যাক বিএনপি তার জোটে ক্ষমতা আসলো, আমি জনগণ গণতন্ত্র ছাড়া আর কি পাবো? মানে গণতন্ত্রই কি পাবো না মানে কি পাবো আসলে? আমার পাওয়াটা কি? আপনি গণতন্ত্র মানে বিএনপির কাছ থেকে বা বিএনপি জোটের কাছে আমি কি আশা করতে পারি? গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপিং স্টোন যেটা, সেটা হচ্ছে নির্বাচন। আপনি যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পান যদি, তাহলে আপনার অনেক কিছু আশা করার আছে যে একটা নির্বাচিত সরকার, সেটা আওয়ামী লীগই হোক আর বিএনপি হোক বা যে কোনো দলীয়, জবাবদিহিমূলক হবে এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য এটা হচ্ছে পূর্ব শর্ত। আপনাকে একটু থামাচ্ছি, আমি একটু আমার স্যারের কাছে আসি। এই সরকারকে আপনার যথেষ্ট পরিমাণ জবাবদিহিমূলক মনে হয়? এই সরকার কারো কাছে জবাবদিহি করে? এই সরকারের কোনো কিছু নিয়ে কারো কাছে কোনো মানে পরিষ্কার কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় কোনো সিদ্ধান্ত? পরীক্ষা তথাকথিত বিরোধী দলের কাছেই তো জবাবদিহি করছে। পরীক্ষার তো সবচেয়ে বড় জায়গা হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনটা বিভিন্ন ধরনের নির্বাচন আছে, জাতীয় নির্বাচন, আমাদের স্থানীয় সরকার নির্বাচন, এবং সেই নির্বাচনের সময়ই কিন্তু পরীক্ষায় পড়ে। আর জবাবদিহিতা কার কাছে থাকবে? জবাবদিহিতা হচ্ছে জনগণের কাছে, এবং সেই রাজনৈতিক দলেরই কিন্তু জবাবদিহিতা থাকে, এবং বিশেষ করে ওই রাজনৈতিক দল যাদের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য আছে। এখন আওয়ামী লীগ বলুন এবং 14 দলীয় মোর্চা বলুন, আমি এরশাদের কথা বলছি না, এরশাদের সঙ্গে যে জোটটা হয়েছে সেটা একটা নির্বাচনী একটা সমঝোতার জন্য হয়েছে হয়তো, কিন্তু আমি যদি 14 দলীয় জোটের কথা বলি এবং সেখানে রাজনৈতিক দলগুলোর কথা বলি, তাদের জবাবদিহিতার একটা শেকড় আছে, সেটা হলো জনগণের সঙ্গে। অন্যান্য দলগুলোর সঙ্গে যদি তুলনায় সেই দিক দিয়ে তারা কিন্তু অনেক এগিয়ে আছে। সুতরাং জবাবদিহিতার ব্যবস্থা যে নাই তা কিন্তু নয়, এবং সেটা হবে যখনই নির্বাচন সামনে হবে। নির্বাচনের কথা স্যার অনেক হয়েছে, নির্বাচনটা বাদেও আমরা যদি একটা জবাবদিহির জায়গায় তুলে ধরি হচ্ছে গণমাধ্যমে প্রতিদিন সরকারের বিরুদ্ধে যেসব কথাবার্তাগুলি আছে সেগুলি কি সরকার কোনো আমলে নেয় না? কিন্তু সরকারের মন্ত্রী এমপিরা কি কোন রকম আমলে নেন? বরং লেখা হলে তারা বলেন যে সাংবাদিকদের তারা একরকম প্রতিপক্ষই ভাবতে শুরু করে। এই কথাটাও বোধহয় একদম যথার্থ হবে না, কারণ আমরা যে কথাগুলো বলছি এটা তো গণমাধ্যমের মধ্যে বলছি, এটা সরাসরি প্রচারিত হচ্ছে, এবং এটা সরকার পছন্দ করছে না। আসলে পছন্দ করুক বা নাই করুক, আমরা তো সেই কথা কি গণমাধ্যমগুলি সেই কথা শুনছে, এবং গণমাধ্যম কাজ করতে পারছে। কালকে হয়তো শুনতে বাধ্য হবে। সেই কালকের কথা আমরা কালকে বলবো। আজকে আশঙ্কাটা রয়ে যাচ্ছে। হ্যাঁ, আশঙ্কা তো করতেই হবে, কারণ আমরা তো আশঙ্কা থেকেই আমরা একটা পদক্ষেপ নিতে পারি, কিন্তু সরকার যে শুনছে সেটার সুনির্দিষ্ট কিন্তু উদাহরণগুলো আছে। বিভিন্ন সময় সরকার ভুল করছে এবং সেই ভুলগুলো গণমাধ্যম তুলে ধরছে, এবং সেখানে তড়িৎ কিন্তু সেই ব্যবস্থাগুলো নিচ্ছে। আমরা সেটা দেখতে চাই যে ভুল তো হবেই, কারণ রাজনৈতিক দল কিংবা সরকার, তারা সরকারের মন্ত্রী এমপিরা প্রকাশ্যে গালাগালি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, সেগুলির ক্ষেত্রে একটা নমনম করে একটি দুঃখ প্রকাশ ছাড়া আমরা কি সেই ভয়েই তো ভীত হবে না গণমাধ্যম, সেই ভয় ভীত হবে বেশি। আমি তো ভয় পাই না। আরেকটা কথা, আমরা অভিশংসন নিয়ে যে কথাগুলো হচ্ছিল, সেখানে আমাদের যে 72-এর সংবিধানে এটা ছিল যে আমাদের অভিশংসন, ইমপিচমেন্ট, সেখানে তাদের, এবং সেটারও তো একটা ইতিহাস আছে। আমরা একটা মুক্তিযুদ্ধ করেছি। আমাদের যে কমনওয়েলথ দেশগুলো আছে, আপনি দেখুন, একমাত্র পাকিস্তান ছাড়া কমনওয়েলথের মধ্যে প্রায় সবগুলো দেশেই কিন্তু পার্লামেন্টের হাতে সেই ক্ষমতা, এবং পাকিস্তানকে পরাজিত করে আমরা পার্লামেন্টের হাতে যে নতুন আমাদের যে সংবিধান হয়েছে সেটাতে আমরা পার্লামেন্টকে সেই ক্ষমতাটা দিয়েছি। স্যার, অভিশংসনটা কেন এত জরুরি সরকারের জন্য? না, সরকারের মানে বিচারকদের অভিশংসনটা কেন এই মুহূর্তে প্রায়োরিটিতে সামনের দিকে আসলো? আমরা কি আমাদের সব সমস্যার সমাধান করে ফেলছি? আপনি 72 সংবিধানে ফেরত যেতে বলছেন স্যার, আপনি 96-তে ফেরত গেলেন, কিন্তু আপনি 116-তে যেখানে অধস্তন আদালত থাকতে হবে প্রধান বিচারপতির কাছে বা বিচারকদের কাছে, সেটা কিন্তু আপনি ফিরিয়ে দিলেন না এখনো। না, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের যে আমি বলছিলাম যে আমাদের যে 16th অ্যামেন্ডমেন্টের সাথে সাথে শুধুমাত্র যে অভিশংসন সংসদের কাছে দিলে এটাই তো হবে না। এর জন্য যে সাপোর্টিং আইন, যে এই অভিশংসন প্রক্রিয়াটি কি হবে
যেমন আমাদের প্রেসিডেন্টকে যদি ইমপিচ করতে হয় তার জন্য কিন্তু সেই ব্যবস্থাগুলো আছে, আমাদের সেটা তো অবশ্যই করতে হবে এবং সেখানে সেই প্রক্রিয়াটার জন্য যথাযথ গার্ডিং রুলস এবং আইন সেটা অবশ্যই প্রণয়ন করতে স্যার হবে। আপনি আমাদের কথা দিচ্ছেন যে এই নিয়ে আসলে এই পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে ভয়ের বা আশঙ্কার কোনো কিছু নেই। আশঙ্কার কিছু না। আমি আরেকটা কথা বলছি যে পার্লামেন্ট নিয়ে যে কথাটা হচ্ছে যে আজকের যে পার্লামেন্টের মধ্যে আমার মনে হয় বেশিরভাগই যে সদস্যরা আছেন তারা যারা টাকার মালিক তারা হয়েছেন। এখন এই পার্লামেন্টের কোয়ালিটিও তো উন্নত করতে হবে এখন যে, এবং সেটা উন্নত হবে না সেটা তো চলবে না। বাংলাদেশে যদি গণতন্ত্রকে আমরা যে গণতন্ত্রটা চাচ্ছি সেটা যদি হতে হয় তাহলে এই পার্লামেন্ট দিয়ে হবে না। কিন্তু তার জন্যে সেই পার্লামেন্টে কি ধরনের পার্লামেন্ট হবে, আমাদের যে এই যে সংখ্যানুপাতিক যে ভোট আছে সেই কথা আমরা ভাবতে পারি। আমরা আসলে এই বিষয় নিয়ে আরো আলোচনা শুনবো। আমরা একটু লাবলুবের কাছে এই বিষয়টা নিয়ে আপনার মতামত শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, আপনি এই বিষয়ে আমাদেরকে বিরতির পরে বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। লাবলু ভাই, বিরতির আগে আপনার কাছে বিচারকদের অভিশংসন, সম্প্রচার নীতিমালা, জনগণের সম্পৃক্তি, জনগণের চাওয়া না চাওয়া অনেকগুলি বিষয় ছিল, আপনি যদি খুব সংক্ষেপে একটু উপসংহার টানেন। আপনি যেটা বলছিলেন যে দেখেন মানে অগ্রাধিকারগুলো কি, 5ই জানুয়ারি নির্বাচনের মানে পরে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে এই সরকারের কাছে অগ্রাধিকার হচ্ছে প্রথমেই একটা সংলাপ মানে শুরু করা, একটা সংলাপের সূচনা করা। সরকার, বিরোধী দল, যারা সরকারের বাইরে, বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক গোষ্ঠীগুলো, হ্যাঁ, এবং সমাজের যে বিভিন্ন মানে আমরা বলি গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে নিয়ে একটা সংলাপের সূচনা করা যে আমরা কোন পরিস্থিতিতে 5ই জানুয়ারি নির্বাচন করতে বাধ্য হয়েছিলাম, কোন পরিস্থিতিতে আমরা কি অবস্থায় এটা করেছিলাম এবং সেখান থেকে উত্তরণের পথটা কি, আমরা একটা স্থায়ী সমাধানের দিকে যেতে মানে যদি যেতে চাই কিভাবে যাব সেটাকে। যদি আমি ধরি যে আদালতের যে কথা আছে যে এটা নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে হতে হবে, ঠিক আছে, সেটাকে রেখেও কিভাবে একটা সমাধান বের করা যায় যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, সেটা আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হবে, বিএনপির কাছে গ্রহণযোগ্য হবে, নাগরিকদের কাছে গ্রহণযোগ্য হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে। এবং আজকে আওয়ামী লীগ এক প্রক্রিয়া নির্বাচন করছে, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে সেও যদি এই প্রক্রিয়া নির্বাচন করতে চায়, বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী রেখে, সেটাতে আওয়ামী লীগ আসবে কিনা সেটাও আমাদের জানা প্রয়োজন, তাই না? তখন আওয়ামী লীগ আবার আন্দোলনে নামবে না, আওয়ামী লীগ আবার আন্দোলনে নামবে না, মানে তাই না 1996 এর মতো জ্বালাও পোড়াও আন্দোলন করবে না, এটারও তো নিশ্চয়তা আমাদের কাছে নাই। সুতরাং আমার কথা হচ্ছে যে দেখেন, আপনি যদি একটা নিয়ম নীতি করতে চান এটাকে একটা স্থায়ী ব্যবস্থা দিতে হবে। 96-তে আমরা মানে সংবিধান সংশোধন করে একটা ব্যবস্থা নিয়েছিলাম, সেটা আদালত নাকচ করে দিয়েছে। তাহলে আপনি সেখান থেকে বেরোবেন কিভাবে, বেরোনোর পথটা কি? আপনাকে একটা বিকল্প, ভালো একটা বিকল্প বের করে আনতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য। সেই রকম আমরা কিন্তু একটা সংলাপের সূচনা মানে চেয়েছিলাম যে এই সরকার এসে প্রথমে এই কাজটা করবে। এবং আমাদের কাছে আশা ছিল 96-তে যেমন তৎকালীন যে বিএনপি সরকার ছিল তারা কিন্তু 3 মাসের বেশি স্থায়ী ছিল না। তারা নির্বাচিত হয়ে এসে পার্লামেন্টে যে বিলটা পাশ করে, সংবিধান সংশোধন বিল পাশ করে তারা মানে তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা দিয়ে দিল এবং সরে গেল এবং নির্বাচন হলো, জুন মাসে নির্বাচন হলো। কিন্তু এখন আমরা এই সরকার আমলে যেটা দেখছি, আমাদের কাছে খারাপ লাগাটার জায়গা থেকে এটাই যে আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন, আপনি যখন প্রতিষ্ঠানের কথা বলবেন, আপনি যখন নিয়ম নীতির কথা বলবেন, সেখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি একভাবে দেখা, মানে আপনি আওয়ামী লীগের জন্য এটা ঠিক জায়েজ, বিএনপির জন্য এটা জায়েজ, আলাদা করে দেখা আপনাকে একই নীতিতে দেখতে হবে, একই নীতিতে ফেলে দেখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ লাবলু ভাই। অগ্রাধিকারের যে বিষয়টি লাবলু ভাই শুরু করেছিলেন জনাব মোফাজ্জল করিম, আপনি কি 1 মিনিটে কোনো কিছু যুক্ত করতে চান? না, আমি যুক্ত করতে চাই না, এবং উনি ঠিকই বলেছেন, অগ্রাধিকার তো সেটাই হওয়া উচিত ছিল। এই যে জ্বালাও পোড়াও ইত্যাদি 5ই জানুয়ারির আগে হলো, এর কারণটা কি? এটা আমরা যদি বসে বসে যদি দুই পক্ষ বা সংশ্লিষ্ট পক্ষরা বসে যদি আমরা আলাপ করি, অসুবিধাটা কোথায়? কিন্তু সরকার যদি মনে করে যে আমি একটা ব্রুট মেজরিটি পেয়েছি, এমন একটা শক্তিশালী একটা সরকার পেয়ে গেছি যে এখানে আলাপের আর কোনো দরকার নাই, তাহলে আপনি গণতন্ত্রকে ওখানেই বিদায় দিতে পারেন। একটা কথা আমি এখানে বলতে চাই, যেটা আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আনোয়ার হোসেন সাহেব বলেছিলেন, যেটা আর কি, যে আমাদের বর্তমান সরকার যে বিভিন্ন ইস্যুতে মিডিয়াতে যে সমস্ত কথাবার্তা হচ্ছে বা পত্রপত্রিকায় লেখা হয়, এগুলার প্রতি মানে কোনো রিয়াকশন দেখায় কিনা।
উনি বলছেন হ্যাঁ নিশ্চয়ই দেখায় বা আমলে নেয়, আপনার মনে বা আমার মনে সংশয় থাকতে পারে। আমি বলি হ্যাঁ উনি ঠিকই বলেছেন, আমলে নিশ্চয়ই নেয়, না নিলে পরে এই সম্প্রচার নীতি যেটা আসতেছে, এই আরেক অ্যাটম বোমা আসতেছে, এবং এই সরকার কিন্তু একটার পরে একটা বোমা বিস্ফোরণ সম্প্রচার নীতিমালা এসে গেছে, তারপরে যারা মফিজুল করিম আপনি আপনার কথা বলছেন, আমি আমার কথা বলছি, জানি না এটা এখন আইন হয় নাই তো, আইন হওয়ার আগে এখন আইন হয় নাই, এবং এইটা গেজেট হয়েছে মাত্র, এখনো পরে আমল করা আইন হলে এটা আরো অনেক ভয়ঙ্কর। এখন পর্যন্ত বলা হচ্ছে যেটা আমরা একটু প্রচারণা যে থেকে যেতে হবে, অন্তর্বর্তী যে মানে আমাদের একদমই 40-45 সেকেন্ড আছে। আপনি বলছিলেন যে এটি একটি অ্যাটম বোমা আসছে, যেহেতু এটা আমলে নেয়, মিডিয়ার মুখ আরো কিভাবে বন্ধ করা যায়, প্রচারণা করেছেন আপনি। না, মিডিয়ার মুখ বন্ধ বাংলাদেশে হবে না। বাংলাদেশে সেই পথ বন্ধ আছে, মানে মিডিয়ার মুখ কেউ বন্ধ করতে আসলে পারবেন না, এবং সুতরাং চাইলেও পারবেন না। সেই শঙ্কা করার কোনো প্রয়োজন নেই, এবং মিডিয়ার স্বাধীনতা দরকার। মিডিয়ার স্বাধীনতা না থাকলে অমর্ত্য সেন তো দেখিয়েছেন, আমাদের যদি দুর্ভিক্ষ ঠেকাতে চাই তাহলেও মিডিয়ার স্বাধীনতা আমাদের লাগবে। সুতরাং সেটা থাকবে, এবং আরেকটা হচ্ছে যে আমাদের সংলাপের প্রয়োজন আছে, এবং সেই সংলাপ করার জন্যে বাংলাদেশের যে বাস্তব অবস্থাটা, যেমন বিএনপি আমাদের যে ওই যে তাদের যে জামাতি জোট, তাদের থেকে বেরিয়ে আসতে হবে এই জন্য, কারণ তারা বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসী নয়। আপনি এটি মনে করছেন। আজকের অনুষ্ঠানের জন্য জনাব মফিজুল করিম, ডক্টর আনোয়ার হোসেন এবং সানাউল্লাহ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।